একটু কেউ জানাবেন। ডকুমেন্ট আর আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে নাকি? কেউ একটু বললে আমি শুরু করে দিতাম। জি আপু, শোনা যাচ্ছে। আচ্ছা আপু, থ্যাংক ইউ। প্রথমতেই সবাইকে ওয়েলকাম। আর আশা করছি যে সবাই পরীক্ষা দিয়েছেন, কারণ পরীক্ষা দিলে আসলে প্রিপারেশনের জন্য অনেক কাজে আসে। আপনাদের একটা অভ্যাস, একটা এক্সপোজার হয়। তো আমরা আনসার ডিসকাস করা শুরু করি, কারো কোয়েশ্চেন থাকলে বলবেন। আর পরীক্ষার তো আসলে বেশি দিন বাকি নেই, সবাইকে অনেক ওয়েল উইশেস। আর সবাইকে খুব গুড লাক। ইনশাল্লাহ পরীক্ষা খুবই ভালো হবে। যদি আপনারা সবগুলো পরীক্ষা দিয়ে থাকেন তাহলে ইনশাল্লাহ দেখবেন অনেক কিছুই কমন পাচ্ছেন। তো আমরা শুরু করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি হচ্ছে এই মক টেস্টের জন্য গাইনির কোয়েশ্চেন্স কয়েকটা দিয়েছিলাম, সেগুলির আনসার আমি ডিসকাস করব। তো এই যে কোয়েশ্চেন নাম্বার 1 ছিল এন্ডোমেট্রিওসিস চ্যাপ্টার থেকে। এখানে বলা হচ্ছে কি, ইন রিগার্ড টু দ্য ট্রিটমেন্ট অফ পেইন উইথ endometriosis, if there is no improvement on continuous contraception pills, what is the next step to control pain? এটা যদি আমরা গাইনি তত্ত্বটা খুলি, আমরা সবচেয়ে আগে জানি যে এন্ডোমেট্রিওসিস এর সবচেয়ে কমন সিমটম হচ্ছে ডিসমেনোরিয়া, যে ডিসমেনোরিয়ার জন্য পেইন হয়। তাছাড়া সাইট অনুযায়ী পেইন হতে পারে পেশেন্টের। তো এন্ডোমেট্রিওসিস কে কিন্তু আমরা ট্যাকল করতে সবচেয়ে প্রথমে এনএসএআইডি দিই, সেটা হচ্ছে ফার্স্ট লাইন। যখন এনএসএআইডি তে কাজ করে না, আমরা ওরাল কন্ট্রাসেপশনে শিফট করি। তো সেটা হচ্ছে আমাদের কিন্তু সেকেন্ড স্টেপ। কিন্তু এখানে বলা হয়েছে কি যে আমরা কন্ট্রাসেপশনও ইউজ করেছি, তাও কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। তার মানে আমরা থার্ড লাইন নিয়ে জানতে চাচ্ছি। তো যখন কন্ট্রাসেপশনে কাজ করবে না, এখানে সবগুলো অপশনের মধ্যে আমাদের নেক্সট যেটা থার্ড লাইন, সেটা হচ্ছে গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন অ্যাগনিস্ট, যেটা হচ্ছে আনসার বি। এটাও যদি কাজ না করতো তাহলে আমরা ল্যাপ্রোস্কোপির চিন্তা করতাম। আর ড্যানাজল আমরা সাধারণত করতে প্রেফার করি না, ড্যানাজলের কিছু অ্যান্ড্রোজেনিক ইফেক্ট থাকে বলে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 2. Mrs. Zubaida has been diagnosed to have genital TB on her infertility workup. After commencing treatment, it is found that she has had resistance or treatment failure. What will be the next step? আচ্ছা, এখানে টিবি ট্রিটমেন্টটা, এই যে এই কোয়েশ্চেনটা যখন সলভ করবেন, আপনারা পাশাপাশি টিবি ট্রিটমেন্টটা দেখে ফেলবেন। একটা ছকের মতো আছে, সেখানে আপনাদের নিশ্চয়ই ভালো মতোই ক্লাস হয়েছে। তো টিবি ট্রিটমেন্টের ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা রেজিস্ট্যান্স পাই, রেজিস্ট্যান্স মানে কি, যখন আইসোনায়াজাইডের বা রিফাম্পিসিন যে কোনো একটা ড্রাগে কাজ করছে না, মানে এই কম্বিনেশন মধ্যে যে কোনো অর বোথ যদি কাজ না করে। আর ট্রিটমেন্ট ফেলিয়ার মানে তো বুঝাচ্ছে যে সে ফুল কোর্সটা করার পরও তার জেনিটাল টিবির স্পেসিমেন বা টেস্টে আসছে। তাহলে তখন আমরা কি করব? যখন এরকম আপনার রেজিস্ট্যান্স হয় বা 6 মাসের ট্রিটমেন্টটা ফেল করে, তখন আমরা হচ্ছে একটা 10 মান্থের কোর্স করি। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের ওই যে 4 মান্থ, 2 মান্থ, তারপর এক্সট্রা হচ্ছে আরো 3 মান্থটা আসে এক্সট্রা, 3 মাস এক্সট্রা হচ্ছে অ্যান্টিটিবি ড্রাগস আমরা কন্টিনিউ করি। তো আমাদের আনসার হবে আনসার সি। তারপর কোয়েশ্চেন নাম্বার 3. A patient comes to the outdoor with complaints of leukorrhea. Leukorrhea মানে কি? Excessive pervaginal discharge. After diagnostic workup, she is diagnosed to have BV. BV হচ্ছে bacterial vaginosis. Which of the following is the criteria of AMSEL's 4 diagnostic criteria? আচ্ছা, এখানে একটা জিনিস বলবো যে আমাদের যখন এরকম এসবিএ আসে পরীক্ষায়, এই যে এফসিপিএস অথবা ইভেন এমআরসিইউজি তে, ওরা কিছু কিছু জায়গায় কিন্তু এরকম শর্ট ফর্ম ইউজ করে। তাই আমরা যেসব কমন ডিজিজ সেগুলি কিন্তু শর্ট ফর্ম জানা লাগবে, কারণ দেখা যায় কি হঠাৎ করে শর্ট ফর্ম না জানলে আপনারা এখানে একটু পাজলড হতে পারেন যে বি আসলে কি। তো অ্যামসেলস 4 ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াতে আমরা জানি যে ভাজাইনাল পিএইচ হবে আপনার, ভাজাইনাল পিএইচটা বেশি পাবো। তারপর সো এ হচ্ছে ফলস। তারপর থিক, কারণ নর্মাল ভেজাইনাল পিএইচ কিন্তু অ্যাসিডিক, সো ভেজাইনোসিস যখন হয় সেটা কিন্তু হয়ে যায় অ্যালকালাইন। সো তারপর হচ্ছে আপনার থিক কার্ড লাইক ডিসচার্জ, যে পয়েন্টটা, সেটা কিন্তু আসলে কিসের, ক্যান্ডিডিয়াসিস এর একটা ফিচার। তারপর হচ্ছে গ্রাম স্টেনিং উইথ গার্ডেনেলা ব্যাকটেরিয়া। তো আমরা কিন্তু এইটা পাই, বিভিতে কিন্তু আমরা এটা পাই, কিন্তু অ্যামসেলস ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াতে কিন্তু এই যে আমাদের গার্ডেনেলা পাওয়াটা কোনো ইম্পর্টেন্ট ফিচার না। কারণ অ্যামসেলস এর কয়েকটা স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে, এটা খুব সুন্দর করেই পেলভিক ইনফেকশন চ্যাপ্টারে আছে।
তো তারপর হচ্ছে আসছে অ্যামাইন ওডোর উইথ KOH সলিউশন। এটা হচ্ছে আমাদের অ্যামসেলস ক্রাইটেরিয়া, যে আমরা সুন্দর একটা নামে জানি উইফ টেস্ট। উইফট মানে হচ্ছে যে সুবাস পাওয়া যায়, সুবাস তো না ঠিক অ্যাকচুয়ালি এখানে, কিন্তু উইফের মানেটা হচ্ছে সেটা। তো উইফ টেস্টটা ভেঙে আসলে অপশন ডি বলা হয়েছে, সো অপশন ডি হচ্ছে আমার আনসার। আর ক্লু সেলস কিন্তু আমরা জানি যে অ্যামসেলস ক্রাইটেরিয়াতে আছে, কিন্তু সেটা হচ্ছে 20%-এর বেশি হওয়া লাগবে, আর এখানে কিন্তু লেস দিয়েছে। এগুলো কিন্তু মাঝে মাঝে একটু ট্রিকি হয়ে যায়, লেস দেন ওর মোর দেন আমরা তাড়াতাড়ি একটা ফ্যামিলিয়ার ওয়ার্ড দেখে, আপনি হয়তো ক্লু সেলস দেখে পরীক্ষার প্রেসারে কেউ দিয়ে দিতে পারে আনসার, কিন্তু ক্লু সেলস কিন্তু আসলে বেশি থাকে। এখানে 20%-এর কম বলা হয়েছে, তো এটা আনসারটা ইও হবে না, আনসার হবে ডি। Question number 4. Mrs. Prima, 28 years, para 2, 1BD1 abortion, is desiring contraception. She suffers from migraine, has regular cycle with severe dysmenorrhea. What is your treatment of choice for her? আচ্ছা, এখানে হচ্ছে আমাদের যখন আমরা কন্ট্রাসেপশন নিয়ে ইভেন প্র্যাকটিক্যাল লাইফ বা এরকম কোয়েশ্চেনে দেখবো, আমাদের কিন্তু কন্ট্রা ইন্ডিকেশন গুলাতে খুব অ্যাটেনশন দেওয়া লাগবে। এখানে যে মাইগ্রেনটা বলা হয়েছে, মাইগ্রেন কিন্তু অ্যাবসোলুট কন্ট্রা ইন্ডিকেশন যদিও না হতে পারে ওসিপির, কিন্তু যখন আপনাকে একটা কোয়েশ্চেনে কন্ট্রা ইন্ডিকেশন দিয়ে দিবে, আপনি ওই ওই ড্রাগটাতে যাওয়া অ্যাভয়েড করবেন, কারণ ওরা স্ট্রেট একটা কন্ট্রা ইন্ডিকেশন দিয়ে দিয়েছে, যতই অ্যাবসোলুট না হোক, রিলেটিভ হলেও। সো মাইগ্রেন মানে আমি ওসিপি নিয়ে চিন্তা করতে পারবো না। তারপর ওনার যে এখানে উনি যে প্যারাস, ওনার যে অবস হিস্ট্রিটা দিয়েছে, এটাও কিন্তু আমাকে আমার আনসারে হেল্প করবে, কারণ প্যারিটিরও একটা রোল থাকে। তারপর হচ্ছে ওনার হচ্ছে সিভিয়ার ডিসমেনোরিয়া। সিভিয়ার ডিসমেনোরিয়ার জন্য এখানে তাহলে আমার মেইন যে ট্রিটমেন্ট চয়েস, এই পেশেন্টটার দুইটা ইচ্ছা, একটা হচ্ছে তার ডিসমেনোরিয়া থেকে রিলিফ, একটা হচ্ছে কন্ট্রাসেপশন। তো এখানে কিন্তু আসলে ডিসমেনোরিয়া থেকে আমরা হয়তো NSAID-র কথা চিন্তা করতে পারি, টেন্স এর কথা চিন্তা করি, সি অর ই, কিন্তু এটা কিন্তু আমরা আম, মানে আমাদের NSAID কন্ট্রাসেপশন রোল প্লে করবে না, টেন্স রোল প্লে করবে না, তাহলে ACE কিন্তু হচ্ছে না। তো আমার অপশন থাকে বি আর ডি। এখন উনি কন্ট্রাসেপশন চাচ্ছে, আর ডিসমেনোরিয়ার জন্য আমরা কিন্তু অনেকবারই পড়েছি, টেক্সট বুকে কয়েকবারই এসেছে যে একদম যে যারা মাল্টিপ্যারাস, তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে লেভোনর্গেস্ট্রেল রিলিজিং IUD, মানে হচ্ছে অপশন বি। কারণ এটা প্রজেস্টেরনও রিলিজ করছে আপনার সাথে সাথে, আমাদের হচ্ছে কন্ট্রাসেপশন রোলও প্লে করছে, আর আমরা জানি যে এরকম ইন্ট্রাইউটেরাইন ডিভাইসের ইফেক্টিভনেস অনেক বেশি। তাহলে আমার অপশন হবে LNG-IUS। কোয়েশ্চেন 5. Which uterine malformation has the best obstetric outcome? এটা স্ট্রেট গাইনিতেই লেখা আছে যে আমাদের সেপ্টেড ইউটেরাস। সেপ্টেড ইউটেরাসে আপনি দেখবেন অবস্টেট্রিক আউটকামের পার্সেন্টেজটা খুবই ভালো, 86%-এর মতো। তো ওই 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 চ্যাপ্টারটা যখন পড়বেন, ওখানে দেখবেন কিছু স্ট্যাটিস্টিক্স আছে, বেস্ট ওয়ার্স্ট, তারপর হচ্ছে কোনটাতে সবচেয়ে বেশি পার্সেন্টেজ, ওগুলি একটু আলাদা করে নোট করে নিবেন, বা একটু চোখ বুলাই যাবেন আসলে। Question 6. What malpresentation is common in arcuate uterus? Arcuate uterus এ কমন হচ্ছে আমাদের ট্রান্সভার্স লাই, কারণ আর্কুয়েট ইউটারাসের একটা ছবি যদি আপনি গুগলে দেখেন, আপনি দেখবেন যে ওখানে আসলে ফিচার্সের আর ট্রান্সভার্স লাই ছাড়া আসলে অন্য কোনো পজিশনে ওর প্রেজেন্টেশন হতে পারবে না, এত কম স্পেস থাকবে। আচ্ছা, question 7. A 11-year-old female presents to outdoor with abnormal uterine bleeding during her periods. You have started progestin therapy, but she is unresponsive. What will be the next step? So progestin এ যখন 11-year-old বলে দিয়েছে, কিন্তু 11-year-old যদি AUB নিয়ে আসে, সেটাকে আমরা কি বলি? পিউবার্টি মেনোরেজিয়া। পিউবার্টি মেনোরেজিয়ার অনেক সুন্দর একটা ফ্লো চার্ট আছে ওই চ্যাপ্টারটাতে, ওইটা একটু পরীক্ষার আগে চোখ বুলিয়ে যাবেন, SAQ-র জন্য, SB এর জন্য, কারণ ওখানে খুব সুন্দর করে বোঝা যায় যে একটা কাজ না করলে নেক্সট কি করবো, আর এটা কিন্তু আমাদের এক্সামস এর জন্য খুব ইম্পর্টেন্ট, যে একটা জিনিস কাজ না করলে নেক্সট স্টেপটা কি হবে, নেক্সট স্টেপটা কি হবে, আনরেসপন্সিভ হলে, রিফ্র্যাক্টরি হলে কি করা লাগে, এগুলো আমাদের একটু আইডিয়া থাকা লাগবে। তো যখন আমরা প্রথমে প্রোজেস্টিন থেরাপি দিই, প্রোজেস্টিন থেরাপি যখন কাজ করে না, তখন আমরা IV ইস্ট্রোজেন দিই। তাহলে আমার নেক্সট অপশন হবে, সরি, আমার কারেক্ট আনসার হবে কনজুগেটেড ইস্ট্রোজেন IV, যেটা হচ্ছে অপশন সি। তারপর হচ্ছে কোয়েশ্চেন 8. Question 8. Mrs. Shefali, 55 years old, has been menopaused for 3 years. She was complaining of pain in her joints, particularly hip joint. You run a bone scan and T-score is -2. What is the interpretation of this score? Interpretation of this score is osteoporosis. আমরা জানি যে নর্মাল T-score কত, -2 থেকে +2 এর রেঞ্জে। -2 থেকে যখন নিচে চলে যায়,
তখন সেটাকে আমরা বলি অস্টিওপোরোসিস। আচ্ছা, question 9. Mrs. Rohima, 70 years, is in menopause, complains of something coming down per vagina for 6 months. You diagnose her as a case of uterovaginal prolapse. She doesn't agree for surgery, so you do a makeshift pessary. What are the other indications of pessary? আচ্ছা, পেসারি ইন্ডিকেশন কি? পেসারি কিন্তু আসলে আমাদের বইয়ে লেখা আছে, আর এটা আমাদের প্র্যাকটিক্যাল নলেজও জানতে হবে। পেসারি কিন্তু একটা পার্মানেন্ট সলিউশন না। পেসারি দিয়ে আমরা করি কি, প্রোল্যাপসটাকে আমরা একটু মেকানিক্যালি ভিতরে রেখে দেই, কিন্তু এটা কিন্তু পার্মানেন্ট সলিউশন না। তো এখানে কিছু পারপাস থাকে যখন আমাদের এরকম পেসারি নেওয়া লাগে। কোয়েশ্চেনে একটা ইন্ডিকেশন আছে, সেটা হচ্ছে যে দ্য পেশেন্ট ইজ নট এগ্রিং ফর সার্জারি। একটা হতে পারে যখন মাঝে মাঝে দেখবেন খুব ওল্ড পেশেন্ট থাকে, খুব বয়স্ক, তার হচ্ছে ওই যে আমরা অ্যানাস্থেটিক ফিটনেস করি সেটা নাই, তখন কিন্তু আমরা সার্জারি করতে পারি না, আমরা পেসারি ইউজ করি। আরেকটা হচ্ছে যদি প্রেগনেন্সির সময় প্রোল্যাপস হয়, which is possible, ধরেন কনজেনিটাল ইলংগেশন অফ সার্ভিক্স বা এমনিতেও যদি কারো মাল্টিপ্যারাস ওমেনের যদি প্রোল্যাপস হয়ে যায়, তখন কিন্তু আর্লি প্রেগনেন্সিতে আমরা পেসারি দিয়ে রাখি। কারণ কি, আপনি প্রেগনেন্সিতে তো আর ইউট্রাসের কোনো সলিউশনে যেতে পারবেন না। যখন 18 উইকস ক্রস হয়ে যায়, তখন ফিটাসের সাইজ একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্টে চলে যায়, যে গ্রোয়িং ফিটাসটা ইউট্রাস থেকে উপরে নিয়ে যায়, তখন আর প্রোল্যাপস সিচুয়েশন থাকে না। তাহলে আনসার হচ্ছে এ, এটা হচ্ছে আর্লি প্রেগনেন্সিতে 18 উইকস পর্যন্ত আমরা দিতে পারি। What is the cutoff value for oligospermia? Oligospermia cutoff value হচ্ছে less than 20 million. এটা হচ্ছে খুব স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন। এটা আনসার সি। আপনাদের যে সিমেন অ্যানালিসিস, আমি পাশাপাশি একটু টিপস বলে দিচ্ছি। সিমেন অ্যানালিসিসটাও একটু চোখ বুলিয়ে যাবেন, ওটা এসবি এর জন্য খুব ইম্পর্টেন্ট। আর এসএকিউ এর জন্য শর্ট করে আসতে পারে, যে একটা আপনাকে সিচুয়েশন দিয়ে বললো যে তার সিমেন অ্যানালিসিস নর্মাল আসছে, এরকম একটা সিমেন অ্যানালিসিস কে দেখতে কেমন, একটা নর্মাল সিমেন অ্যানালিসিসটা ইলাস্ট্রেট করো, তাহলে আমাদের সেটা একটু আইডিয়া লাগবে। কয়েকটাই প্যারামিটার্স একটু দেখবেন যে মিল আছে, তো ওভাবে ইজিলি পড়া যায়। Question 11. Following a spontaneous miscarriage at 8 weeks gestation, a woman is referred to gynecology clinic with persistent irregular vaginal bleeding. What initial investigation would be performed? আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই সিচুয়েশনটা সবকিছু দেখা লাগবে। নাম্বার ওয়ান ইনফরমেশন কি এখানে আমরা দেখতেছি যে তার স্পন্টেনিয়াস মিসক্যারেজ হয়ে গেছে, মানে কি এটা বাই ইটসেলফ এক্সপালশন হয়ে গেছে 8 উইকসে। তার মানে এখানে কোনো ড্রাগস দেওয়া হয় নাই, কোনো প্রসিজিওর করা হয়নি, তাহলে এখানে কোনো ডক্টরের ইন্টারভেনশন ছিল না। স্পন্টেনিয়াস মিসক্যারেজ বলতে কি, তার মানে পেশেন্ট সম্ভবত এরকম কমপ্লেন দিয়েছে যে সামথিং কেম আউট, ব্লিডিংও থেমে গিয়েছে। তো এখন এইটার পরে মিসক্যারেজের পর তার ব্লিডিংটা এখনো ইররেগুলারলি কিন্তু রয়ে যাচ্ছে। তো এর ইনিশিয়াল ইনভেস্টিগেশন যখন আমাদের বলা হয়, ইনিশিয়াল ইনভেস্টিগেশন হচ্ছে আপনার ডায়াগনস্টিক পারপাসে আমরা যে জিনিসটা করি, আমরা এক্সক্লুশনের জন্য যেসব জিনিস করি। যখন আপনার এরকম একটা কি বলে প্রেগনেন্সি টার্মিনেশন হয়, সেটা মিসক্যারেজ হোক, সেটা একটোপিক হোক, সেটা মোলার হোক, যদি এই যে এইসব অ্যাক্সিডেন্টের পর যদি একজনের সিমটম পারসিস্ট করে, আমার সবচেয়ে প্রথম চিন্তা বা থট, এটা প্র্যাকটিক্যাল লাইফের জন্য ইম্পর্টেন্ট, মাথায় কি আসবে যে হয়তো তার এই যে প্লাসেন্টাল অ্যাক্টিভিটি পারসিস্ট করছে, মানে কি হয়তো ওই যে প্রোডাক্ট অফ কনসেপশন নিয়ে আমার ভাবা লাগবে যে হয়তো কমপ্লিটলি যায়নি, সেটা মোলার হোক, একটোপিক হোক বা মিসক্যারেজ হোক। তাই আমার সবচেয়ে সহজ পরীক্ষা এখানে হচ্ছে ইউরিনারি পিটি করা। কারণ কি, আমি খুব ইনস্ট্যান্টলি সেই সময় জেনে যেতে পারবো যে বিটা এইচসিজি, পারসিস্টেন্ট বিটা এইচসিজি অ্যাক্টিভিটি আছে নাকি। এখানে অন্য কোয়েশ্চেন, এখানে দেখেন আপনার পরীক্ষায় কিন্তু অবভিয়াসলি বিটা এইচসিজি আরো অ্যাকিউরেট হবে, পেলভিক ইউএসজি তে আমরা ডিরেক্ট দেখতে পারবো, কিন্তু সেটা তো হচ্ছে আমাদের হাসপাতালে আসলে আমরা একটার পর একটা করে পরীক্ষা করি। কিন্তু আপনাকে কোয়েশ্চেনে যখন ইনিশিয়াল কিছু বলবে যে ইনিশিয়াল ইনভেস্টিগেশন, তাহলে আপনি সবচেয়ে প্র্যাকটিক্যাল অপশনটা চুজ করবেন, যেটা আপনাকে ইনস্ট্যান্টলি জানায় দিতে পারবে। তো এখানে এমন না যে ইউএসজি রং বা বিটা এইচসিজি রং, কিন্তু এগুলিতে একটা টাইমের ব্যাপার আছে। এখন পেশেন্টের হচ্ছে ব্লিডিং নিয়ে আসলো, তখন আমার কাজ হচ্ছে সবচেয়ে প্রথমে যে ওয়ার্স্ট সিনারিওটা এক্সক্লুড করা, যেটা আমরা হসপিটালেও করি। তো আমার আনসারটা হবে ইউরিনারি পিটি। এই কোয়েশ্চেনটা একটু ট্রিকি ছিল বলে এই কোয়েশ্চেনটা নিয়ে একটু বেশি করে বললাম। আচ্ছা, কোয়েশ্চেন 12. A 30-year-old woman attends the gynecology clinic with discomfort in the left iliac fossa, and clinical examination suggests a pelvic mass.
An ultrasound scan is arranged, which demonstrates a simple cyst in the left ovary with a diameter of 45 millimeter. The right ovary and uterus appear normal. What other investigation is required? তাহলে এটা একটা pelvic massর question, very important for FCPS. So pelvic massর জন্য আমার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমি প্রথমে দেখলাম যে আমাকে কিন্তু আল্ট্রাসাউন্ড রিপোর্টটা বলে দিয়েছে, বলছে যে একটা সিম্পল সিস্ট আর সিস্টের সাইজটাও ছোট, তাই না? আমরা ইউজুয়ালি 4 সেন্টিমিটারটাকে খুব সেফ মনে করি, কিন্তু 45 তো 4.5 এর মতো, এটাও খুব সেফ একটা সাইজ। তাছাড়া আমরা দেখতেছি ইউট্রাস নর্মাল, ওভারি নর্মাল, তারপর হচ্ছে তার ডিসকমফর্ট ছাড়া ওভাবে কমপ্লেইন নাই। তো ইনভেস্টিগেশনে আমরা সবচেয়ে আগে এখানে কিন্তু আসলে নো ইনভেস্টিগেশন রিকোয়ার্ড। আর যদি আরেকটা অপশন থাকতো যে ফলো আপ, সেটাও হচ্ছে একটা কারেক্ট আনসার হতো, কারণ এত ছোট একটা সিস্ট যেটার সাইজও ছোট, যেটার ডিসক্রিপশনও বলছে সিম্পল, সেটাকে আমরা ফলিকুলার সিস্টই ধরতে পারি। তো এখানে ফলো আপ অপশনটা ছিল না, কিন্তু থাকলে আমরা সেটা চুজ করতাম। কিন্তু এখানে বাকি যেগুলো হচ্ছে টিউমার মার্কার্স, যেগুলো হচ্ছে ইভ্যালুয়েট করা ম্যাচটা, সেটা এত আর্জেন্ট না। তো আমার আনসার হচ্ছে নো ইনভেস্টিগেশন রিকোয়ার্ড। এটার মেইন কারণ হচ্ছে সিম্পল সিস্ট, আর একটা হচ্ছে সাইজটা ছোট। আচ্ছা, তারপর question 13. A 40-year-old woman with BMI 32 kg per meter square is referred to the gynecology clinic with secondary amenorrhea. She has 2 children and her partner had a vasectomy 5 years ago. An ultrasound scan is performed which shows a normal uterus with endometrial thickness 6 millimeter. Both ovaries have a typical polycystic appearance. What would be the recommended management? আচ্ছা, তাহলে এখানে আমরা ডায়াগনোসিস বুঝে গেলাম যে এটা হচ্ছে পিসিওএস এর একটা পেশেন্ট। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি তার একটু বিএমআইটা বেশি, মানে অবিসিটির দিকে ইন্ডিকেশন করা হচ্ছে। তার এখন হচ্ছে সেকেন্ডারি অ্যামেনোরিয়া হচ্ছে, মানে তার মেনস্ট্রুয়েশনটা বন্ধ হয়ে গেছে ফর 3 months অর মোর। তো সরি, 6 months। 6 months এর জন্য মেনস্ট্রুয়েশনটা বন্ধ হয়ে গিয়েছে। তার হচ্ছে শি হ্যাজ চিলড্রেন, আর তার পার্টনারের ভ্যাসেক্টমি হওয়া মানে কি তার ফার্টিলিটি কোনো উইশ নাই। তো এখন হচ্ছে আমরা জানতে পারলাম যে এন্ডোমেট্রিক, তার মানে এখানে কিন্তু আমরা কনসেপশন নিয়ে চিন্তা করব না, ভ্যাসেক্টমির কথা বলেই দিয়েছে। আর 2 children ইন্ডিকেটস ইউজুয়ালি, আমাদের দেশে হয়তো না, কিন্তু ওভারঅল ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যদি চিন্তা করে একটা ফ্যামিলি কমপ্লিটলি বোঝা গেছে, যার জন্য ভ্যাসেক্টমি করে ফেলছে তার পার্টনার। সো এখন আমার যেটা কনসার্ন এখানে যে বলা হয়েছে এন্ডোমেট্রিয়াল থিকনেস, তো আমার কিন্তু একটা সিনারিও তো বুঝতে হবে যে কনসার্নটা কি, আমরা কি কারেক্ট করতে চাচ্ছি। সেখানে সবকিছু বলার পর বলা হয়েছে এন্ডোমেট্রিয়াল থিকনেসটা বেশি, তাই না? এন্ডোমেট্রিয়াল থিকনেস তো আসলে 6 মিলিমিটার। 6 months তো মেনস্ট্রুয়েশন না হলে এরকম বড় হবে। আর আমরা জানি যে পিসিওএস এর একটা, এটা খুব সুন্দর করে বইয়ে লেখা আছে যে পিসিওএস এ কিন্তু আমরা জানি এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া হতে পারে লং রানে পেশেন্টের, তাই না? এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া থেকে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা পরে আরো পরে হতে পারে। তো পিসিওএস এর পেশেন্টের একটা জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হয় বিসাইডস কনসেপশন, সেটা হচ্ছে যে তার এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া যাতে না হয়ে যায়, তাই না? স্পেশালি এই মহিলার এজ দেখছি আমরা 40 years, তাহলে সে এখন কিন্তু রিস্ক গ্রুপের দিকে চলে যাচ্ছে। তো এই সিচুয়েশনে আমার কাজ হচ্ছে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়াটা না হতে দেয়া। তাই আমরা করি কি, আমরা পিসিওএস এর পেশেন্টের যখন মেনস্ট্রুয়েশন নিয়ে চিন্তা করি, তাকে আমরা হচ্ছে উইথড্রয়াল ব্লিডস করা লাগে, তখন পেশেন্টকে বুঝিয়ে দেওয়া হয়। আর আমরা যে 3 monthly, 3 মাস পর পর, 3 মাস যদি অ্যামেনোরিয়া হয়ে থাকে, আমরা একটা উইথড্রয়াল ব্লিড ইনডিউস করে দিই। তাহলে আমার আনসার হবে অপশন বি, ইন্ডাকশন অফ 3 monthly withdrawal bleeds with progestogens. ওকে, question 14. A 55-year-old woman attends the gynecology clinic. She is suffering with terrible menopausal symptoms and cannot sleep because of the frequency of hot flashes. She is requesting hormone replacement therapy for symptom relief. She is currently healthy but has a history of DVT in her calf following a fractured femur as a result of an accident 10 years ago. Her last menstrual period was 2 years ago and uterus is intact. What would you recommend? সো আমার এই পেশেন্টটার কমপ্লেন্স হচ্ছে হট ফ্ল্যাশের জন্য সে ঘুমাতে পারে না। সো এখানে হচ্ছে এই পেশেন্টের জন্য, ডিভিটির পেশেন্টকে কিন্তু আমরা ওরালি এইচআরটি দিব না। আর এখানে ওনার কমপ্লেন হচ্ছে হট ফ্ল্যাশ, হট ফ্ল্যাশের জন্য আমার ইস্ট্রোজেন লাগবে, কারণ ইস্ট্রোজেনের ডেফিসিয়েন্সির জন্যই হয়। তো এখানে আমরা দিব ট্রান্সডার্মাল কন্টিনিউয়াস এইচআরটি, অপশন ই। Question number 15.
হোয়াট ইজ দ্য ক্যারিওটাইপ অফ আ ওমেন উইথ এমআরকেএইচ সিন্ড্রোম? মুলারিয়ান অ্যাজেনেসিস, এটা আমরা জানি খুবই স্ট্রেট ফরওয়ার্ড, এটা হচ্ছে 46XX। কোয়েশ্চেন 16, আপনারা এক ফাঁকে যেটা করবেন যে আমাদের কিছু কমন সিনড্রোম আছে, যে এমআরকেএইচ, এআইএস, তারপর হার্মাফ্রোডিটিজমের যে চ্যাপ্টারটা, ওখানে ছোট্ট করে একটা স্টিকি নোটে যেসব ক্যারিওটাইপ গুলো ইম্পর্টেন্ট লিখে রাখবেন। এগুলো কিন্তু ইজি মার্কস, এগুলিতে দেখবেন, এগুলিতে সহজেই আপনারা 2 মার্ক পেয়ে যাবেন যদি মনে রাখতে পারেন। 16. A 20-year-old girl attends the gynecology clinic with her mother. She presents with primary amenorrhea. তাহলে 20-year-old-এও কিন্তু মেনস্ট্রুয়েশন হয় না, তাহলে এটা প্রাইমারি অ্যামেনোরিয়া। এক্সামিনেশন, শি ইজ টল, বিএমআই ইজ 19 কেজি পার মিটার স্কয়ার, মানে কি একটু অল্পই, তাই না? 19 তো খুব বেশি না। শি হ্যাজ নর্মাল ব্রেস্ট ডেভেলপমেন্ট বাট আ শর্ট ব্লাইন্ড এন্ডিং vagina. There is no axillary or pubic hair. What is the most likely diagnosis? এটা খুবই টিপিক্যাল একটা পিকচার অফ এআইএস, তার মানে আমার আনসার হচ্ছে এ। খুব লিন অ্যান্ড থিন পেশেন্ট থাকে, তাই না? পিউবিক হেয়ার, অ্যাক্সিলারি হেয়ার থাকে না। Question 17. 48-year-old woman attends the gynecology clinic complaining of heavy menstrual bleeding and occasional intermenstrual bleeding. Her hemoglobin level is 112 gram per liter, মানে 11.2 আর কি, per deciliter, যেটা আমরা ল্যাবের কাগজে দেখে থাকি। An ultrasound scan has demonstrated no obvious abnormality. What other investigation is required? তাহলে আমাদের এই সিচুয়েশনটা যদি দেখি, এই সিচুয়েশনটা কি কি জানতে পারছি যে ওনার কমপ্লেইন্স হচ্ছে মেইনলি মেনোরেজিয়া। মেনোরেজিয়া বলতে তার হচ্ছে আমাদের প্রত্যেকটা সাইকেলে তার ব্লিডিং বেশি হয়, এমনকি সাইকেলস এর মাঝখানেও তার ব্লিডিং হয়। হিমোগ্লোবিনটা সো ফার ইজ নর্মাল, তাই না? তার এত ব্লিডিং হওয়ার পরও হিমোগ্লোবিন একটু খুব বেশি কমে নাই, কিন্তু দেখা যাচ্ছে আল্ট্রাসাউন্ড স্ক্যানে কোনো অ্যাবনর্মালিটি দেখা যায় না। সো আল্ট্রাসাউন্ড হয়ে গেছে, তাহলে আল্ট্রাসাউন্ডে যদি কিছু না পাই, তার মানে তার পেলভিক অর্গানসে মানে কোনো টিউমার বা কিছু আসে নাই, অ্যাডেনোমায়োসিস আসে নাই বা ফাইব্রয়েড আসে নাই। কিন্তু আমাদের যেহেতু তার এজটা বেশি, 48-year-old, আমার তাহলে হেভি ব্লিডিং বা ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং এ চিন্তা করা লাগবে কি এন্ডোমেট্রিয়াল কোনো প্যাথোলজি। এন্ডোমেট্রিয়াল প্যাথোলজি তো সবসময় ইউএসজি তে আসবে না। তো এন্ডোমেট্রিয়াল কোনো প্যাথোলজি, যেরকম হাইপারপ্লাসিয়া থাকতে পারে একটু, বা তার হচ্ছে কোনো কার্সিনোমা হলো নাকি, যেহেতু এজটা বেশি, নিয়ারিং মেনোপজ, তাহলে আমার কি করা লাগবে? এন্ডোমেট্রিয়াল টিস্যুটা দেখা লাগবে, কারণ ব্লিডিংটা কিসের হচ্ছে? এন্ডোমেট্রিয়াল টিস্যুর হচ্ছে। তো সেই টিস্যুটাকে আমরা এক্সামিনেশন করে দেখবো, তাহলে আনসার হচ্ছে এন্ডোমেট্রিয়াল বায়োপসি, সি। Question 18. A 42-year-old woman with oligomenorrhea and hirsutism presents to the gynae clinic. She recently had a prolonged episode of vaginal bleeding, but an ultrasound scan and endometrial biopsy performed on primary care both reported normal results. She is obese with a BMI of 40 kg per meter square. She has mild hypertension but does not require antihypertensive therapy. She has no other medical problems. Her father suffered from type 2 DM. What further investigation is required? আচ্ছা, আপনাদের কেউ কি বলতে পারেন যে এই সিনারিওতে উনার ডায়াগনোসিসটা কি, আমরা কি সাসপেক্ট করব সব ইনফরমেশন দেওয়ার পর? কেউ একটু আনমিউট হয়ে বলেন, একটু পার্টিসিপেট করলে দেখবেন আপনাদের একটু হালকা লাগবে পরীক্ষার আগে। যেসব ইনফরমেশন দেওয়া হয়েছে তার তার থেকে কি মনে হচ্ছে যে এই পেশেন্টটার আসলে কি কি প্যাথোলজি? টাইপ 2 ডিএম, ফ্যামিলি হিস্ট্রি, অলিগোমেনোরিয়া, হার্সিটিজম, এগুলি হচ্ছে সব কিসের ফেভারে যাচ্ছে? পিসিওএস এর ফেভারে যাচ্ছে। তো ফার্দার ইনভেস্টিগেশন যদি আমি করতে চাই, উনার আসলে কি করা হয়ে গেছে, উনি হচ্ছে আল্ট্রাসাউন্ড স্ক্যানও করে ফেলেছে, এন্ডোমেট্রিয়াল বায়োপসিও করে ফেলেছে। তাহলে তার অন্য কমপ্লেইন্টস গুলা কি? যে অলিগোমেনোরিয়া, হার্সিটিজম, আর হচ্ছে ইরেগুলার এপিসোড অফ ব্লিডিং, তাই না? তো তার হাইপারটেনশনও আছে। তো আমার এই যে পিসিওএস এর মেইন প্যাথোলজি কি? পিসিওএস এর মেইন প্যাথোলজি হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। এটা ইনসুলিন রেজিস্ট্যান্স এর জন্যই কিন্তু পিসিওএস এর বাকি সব সিমটমস গুলো হতে থাকে, ওয়ান অফ দ্য মেইন রিজনস। তো আমার একটা আইডিয়া থাকা লাগবে যে তার এই, আমি যেহেতু বুঝে ফেললাম যে তার পিসিওএস টা কত মাত্রায়, এটা আমার জানা লাগবে, তাই তো? তো আমি নেক্সট যেটা করব সেটা হচ্ছে আমি একটা ওজিডিটি করব। ওজিডিটি করলে আমরা একটা আইডিয়া আসবে যে পেশেন্টের আসলে ইনসুলিন রেজিস্ট্যান্সটা কোন লেভেলে। এখানে যদি বলতে পেশেন্টটা কনসিভ করতে চাচ্ছে, তখন কিন্তু আমার এলএইচ এফএসএইচ এসব দেখা লাগবে।
আর এখানে তো আসলে কোনো টিউমার বা কিছু নাই যে আমি এমআরআই করব। আর এখানে প্রেগনেন্সি ডিরেকশনেও কোনো সিমটম বা প্রবলেম নেই যে আমি আসলে দেখবো যে পিটি টেস্ট করে। Question 19. Etiology of PMS remains unclear but appears to be related to the effect of cyclical ovarian activity on neurotransmitters. Which neurotransmitters are considered to have a key role? তাহলে পিএমএস এ আমরা জানি যে একটা থিওরি হচ্ছে যে আমাদের যে ওভারিয়ান হরমোন সাইকেলস যেগুলি হতে থাকে সেগুলি আমার নিউরোট্রান্সমিটারের উপরেও একটা ইম্প্যাক্ট ফেলে, যেটার কারণে হচ্ছে আমার এই সিমটমস গুলা হয়। তাহলে এখানে কোয়েশ্চেনে জিজ্ঞেস করা হচ্ছে যে কোন নিউরোট্রান্সমিটার্স রোল প্লে করে, মানে কোন নিউরোট্রান্সমিটার্স এর সমস্যাগুলোর জন্যই আমার এরকম পিএমএস এর সিমটমস গুলা হচ্ছে। সেটার আনসার হচ্ছে ডি। এটা তো স্ট্রেট ফরওয়ার্ড, থিওরি বইয়ে লেখা আছে, সেটা হচ্ছে গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড এন্ড সেরোটোনিন। সেরোটোনিন কি আমরা জানি হ্যাপি হরমোন, এই হরমোনের উপর রোল প্লে করে বলে কি হয় পিএমএস এ আমাদের মুড সুইংস হয়, আমাদের একটা খারাপ ফিলিং কাজ করতে থাকে। তাহলে নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 20। Question 20 হচ্ছে 70-year-old woman undergoes dual energy X-ray absorption scan. এই একটা কোয়েশ্চেনে কিন্তু আমি টি স্কোর নিয়ে বলেছিলাম, সেখানে আমি বোন স্ক্যান ওয়ার্ডটা ইউজ করছিলাম, আর এখানে আমরা ডিএক্সএ স্ক্যান। ডিএক্সএ স্ক্যানটা হচ্ছে ফর্মাল প্রপার স্ক্যান, মানে বোন স্ক্যান হচ্ছে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ আর এটা হচ্ছে মেডিকেল ল্যাঙ্গুয়েজ। তো এখানে কি দেখা হচ্ছে বোন মিনারেল ডেন্সিটি। আপনার কোয়েশ্চেনে কিন্তু বিএমডিও বলতে পারে, বিএমডি হচ্ছে শর্ট ফর্ম বোন মিনারেল ডেন্সিটি, সেগুলিতে আমরা ফ্যামিলিয়ার থাকবো। হোয়াট টি স্কোর ইজ ডায়াগনস্টিক অফ অস্টিওপোরোসিস, এটা একটা রিপিটের মতোই, তখন আমরা স্কোর দিয়ে ইন্টারপ্রিটেশন চেয়েছিলাম, এখন ইন্টারপ্রিটেশন দিয়ে স্কোর জানতে চাচ্ছি। তো আমার হচ্ছে -2.5 হচ্ছে অস্টিওপোরোসিসের। Question 21. What is the mode of action of bisphosphonates? Bisphosphonates কি আমরা কিসের জন্য ইউজ করি? আমাদের হচ্ছে অস্টিওপোরোটিক যে সিমটমস হয় মেনোপজে সেখানে ইউজ করি, তাই না? সো বিসফস এটাও স্ট্রেট ফরওয়ার্ড পড়া, কারণ আমরা জানি যে এটা তো একটা ড্রাগের মোড অফ অ্যাকশন, সেটা হচ্ছে ও বোন রিসর্পশনটা কমায় দেয়। সো আনসার হচ্ছে বি। Question 22. What is the most common side effect of bisphosphonate? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জানা, কারণ বিসফসফোনেট কিন্তু দেয়া হয় মেনোপজাল সিমটমস এ, তো আমাদের এটা খুব ভালো করে জানা লাগবে। সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বিসফসফোনেট হচ্ছে ইসোফেজিয়াল ইরিটেশন করে। সো আনসার সি। Question 23. Raloxifene is a selective estrogen receptor modulator. What kind of action does this drug have on the endometrium, breast and bone? তার মানে এখানে যেটা বলা হচ্ছে যে অ্যাগনিস্ট বলতে আমরা কি জানি, অ্যাগনিস্ট মানে হচ্ছে যে ওই টিস্যুটাতে গিয়ে এই ড্রাগটা নর্মাল হরমোন বা নর্মাল এনজাইমের কাজগুলা করবে। অ্যান্টাগনিস্ট মানে কি সে ওই রিসেপ্টরটা ব্লক করে নর্মাল কাজগুলা হতে দিবে না। আর ইস্ট্রোজেন রিসেপ্টর মডিউলেটর মানে কি, যে এই ড্রাগটা ইস্ট্রোজেন বডির ইস্ট্রোজেন রিসেপ্টরে গিয়ে সেই রিসেপ্টরের অ্যাকশনটা চেঞ্জ করে দেয়। তাহলে আমাদের এটা আসলে র্যালক্সিফেনটা কি করে, আমরা কাকে দেই এটা, আমরা এটা মেনোপজাল ওমেনদের দেই, তাই না, মেনোপজাল দেই। তো এটার কাজ হচ্ছে সে হচ্ছে আমাদের মেইনলি এখানে সে আপনার বোনসে গিয়ে অ্যাগনিস্টের কাজ করবে, মানে ইস্ট্রোজেনের যে প্রোটেক্টিভ রোল গুলা ছিল সেগুলি সে বোনে দেয়, তাই না? এটা যদি অ্যান্টাগনিস্ট করতো তাহলে কিন্তু আমরা এটা ইউজ করতে পারতাম না। তাহলে আনসার বি, ডি, ই কিন্তু বাদ হয়ে যায় এভাবে। তো বাকি থাকে এ আর সি। আচ্ছা, এখন এখানে নেক্সট যেটা হচ্ছে সেটা হলো যে সে হচ্ছে আপনার মেনোপজে আমরা কি হবে, এই যে এন্ডোমেট্রিয়াম কে তো আমরা নর্মাল ইস্ট্রোজেনের কাজ লাগবে না, তাই না, মেনোপজড হয়ে গেছে। তো এখানে হচ্ছে ওর অ্যান্টাগনিস্ট রোল থাকে, ব্রেস্টেও অ্যান্টাগনিস্টিক রোল থাকে। যদি অ্যাগনিস্ট রোল থাকতো তাহলে কি হতো, এন্ডোমেট্রিয়াম গ্রোথ হতো, ব্রেস্ট টিস্যু গ্রোথ হতো, তো সেগুলো তো হচ্ছে না। তো আমার আনসার হচ্ছে সি। এটা একটু খুবই ট্রিকি কোয়েশ্চেন ছিল, তো এটাও ডিসকাস করে নিলাম। আচ্ছা, কোয়েশ্চেন 24। এটা স্টেটমেন্ট ভাবে এটা আসলে লেখা আছে দত্ততে যে র্যালক্সিফেন কোন টিস্যুতে কি রোল প্লে করে, এটা জাস্ট একটা ট্যাবুলার ফর্মে এখানে দেয়া হলো। Question 24. A 40-year-old woman complains of burning and stinging in the vulva. There is no clinically identified neurological condition and there are no relevant visible findings. What is the most likely clinical diagnosis? আচ্ছা, যখন এরকম 40-year-old বা মেনোপজাল রেঞ্জে কাউকে দেখবেন যে ভালভা পেইন বা ভালভাতে লিশন নিয়ে আসে, আপনার সবচেয়ে কমন চিন্তা করতে হয় লাইকেন স্ক্লেরোসিস, অ্যাট্রোফিক ভাজাইনাইটিস আর ভালভোডাইনিয়া। তারপর তো আমরা ফার্দার ফিচার্স দেখবো। যখন আমরা কোনো ফাইন্ডিং পাই না, যে কোনো ভিজিবল ফাইন্ডিং পাচ্ছি না,
but her vulva appears fine. নিউরোলজিক্যালও কিছু পাচ্ছি না, সেটাকে কিন্তু আমরা বলি ভালভো ডাইনা। এটা খুবই অত ফেমাস কোয়েশ্চেনের মধ্যে পড়ে না, এই জন্য এটা এটা দিয়েছিলাম একটা পরীক্ষাটাকে কঠিন করতে। কিন্তু ভালভোডাইনিয়া হচ্ছে মেনোপজাল বা নিয়ার মেনোপজ ওমেনদের হয়, যখন খুবই খুবই স্ট্রং ফিলিংস অফ ডিসকমফর্ট, এরকম বার্নিং স্টিংিং হয়, কিন্তু আমরা নিউরোলজিক্যালিও কিছু পাই না, আমরা কোনো লিশনও পাই না। এখানে যদি লিশন থাকতো আপনার প্লেন সিলভারি লিশন যেগুলি, তখন কিন্তু এটা লাইকেন স্ক্লেরোসিস হতো। আচ্ছা, অ্যাট্রোফিক ভাজাইনাইটিসে তো আপনার হচ্ছে ড্রাইং থাকতো, আমরা দেখতে পারতাম যে ড্রাই হয়ে গেছে, শ্রিভেলড আপ হয়ে গেছে, তো কোনো ফাইন্ডিং নাই মানে কিন্তু ক্লিনিক্যাল ফাইন্ডিং নাই মানে হচ্ছে ABCD বাদ হয়ে গেল একদম, এগুলি তো সবগুলোতে ক্লিনিক্যাল ভিজিবল ফাইন্ডিং আছে। আচ্ছা, কোয়েশ্চেন 25, 38-year-old woman seen in the gynecology clinic. She presented with heavy menstrual bleeding. History and examination are unremarkable, and she is commenced on tranexamic acid to be taken during menstruation only. Should this treatment ultimately prove to be ineffective, for how many cycles should she have tried it to come to this conclusion? So এই কোয়েশ্চেনে যেটা জানতে চাচ্ছি যে হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং এর জন্য আমরা একজনকে ট্রানএক্সামিক অ্যাসিড শুরু করে দিয়েছি, যেটা হচ্ছে সেটা পিরিয়ডের সময় মেনস্ট্রুয়েশনের সময় ইউজ করে। তো আমরা ট্রানএক্সামিক অ্যাসিড যখন দেই হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং এর জন্য, আমরা এক্স্যাক্টলি কতদিন ট্রাই করার পর ট্রানএক্সামিক অ্যাসিড আমরা বলবো যে না আসলে ট্রিটমেন্টটা কাজ করছে না, এটাই হচ্ছে কোয়েশ্চেন। তার মানে কি, ওরা মেইনলি ডিউরেশন অফ ট্রিটমেন্ট জানতে চাচ্ছে ট্রানএক্সামিক অ্যাসিডের। সো ট্রানএক্সামিক অ্যাসিড কিন্তু আমরা 3 সাইকেলস দিই, 3টা মেনস্ট্রুয়াল সাইকেলে আমরা ট্রানএক্সামিক অ্যাসিড দিব। যদি তখনও তার কোনো রেসপন্স না হয়, তখন আমরা সাথে ইনক্লুড করি হরমোনস এসব। আমাদের দেশে আমরা কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড ট্রানএক্সামিক অ্যাসিড নরমাল যেগুলি দিয়ে দেই ব্লিডিং কন্ট্রোল করতে, কিন্তু এটা হচ্ছে MRCUG আমি কোয়েশ্চেন ব্যাংক থেকে একটু হেল্প নিয়েছিলাম, যে ওখানে কিন্তু আমরা এত সহজে হরমোনাল সাপোর্টে আসি না। আর টেক্সট বুকেও কিন্তু বলা হয় যে আমাদের কিন্তু একদম সবসময় যে শুরুতেই হরমোন দিয়ে এরকম না। তো ট্রানএক্সামিক অ্যাসিড 3টা সাইকেল দেওয়া হয়, যদি তাতেও আমাদের দেখি যে তার হেভি ব্লিডিং কন্টিনিউ হচ্ছে, তখন আমার হরমোনস ইন্ট্রোডিউস করা লাগবে। তাহলে এটাই ছিল আমার কয়েকটা SBA। আই হোপ আপনারা বুঝতে পারছেন। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। 26, আমি আপু কি একটা বাকি? প্রশ্ন ছিল, জি বলেন আপু। বেস্ট বেস্ট অবস্টেট্রিক আউটকাম সেপ্টেড ইউটেরাস ক্যান্সার বললেন যেটাতে, হুম হুম। ওইটা তো আফটার সার্জিক্যাল কারেকশন। জি আপু, কিন্তু সেপ্টিক ইউটারাসও কিন্তু আপনার মানে এটা হচ্ছে কি ইসের মতো যে আপনার মন্দের ভালো টাইপের, যে মানে সেপ্টিক ইউটারাসে আপনার আউটকাম কিন্তু খারাপও হতে পারে। মানে ধরেন যদি ওটার জন্য ম্যাল প্রেজেন্টেশন হলো বা কোনো ইনকম্পিটেন্স আসলো, কিন্তু অন্যগুলার তুলনায় মানে অন্য যে কনজেনিটাল অ্যানোমালির তুলনায় সেটার স্ট্যাটিস্টিক্সে এইভাবে আসে আর কি, যে সেপ্টিতে অন্যগুলার তুলনায় আউটকামটা সবচেয়ে ভালো। আপু বইয়ে একটা লাইন আছে যে ইউটেরাস ডায়াডেলফিস হ্যাজ দ্য বেস্ট পসিবিলিটি অফ সাকসেসফুল প্রেগনেন্সি, জি আর জি আপু। হুম হুম। সেপ্টেটের ক্ষেত্রে বলা আছে যদি আমরা সার্জারি করি তাহলে আমাদের আউটকামটা অবস্টেট্রিক বেটার। আউটকামটা ভালো হবে, জি আপু। তাহলে অ্যান্সার ডায়াডেলফিস হবে না, সেপ্টেট হবে? ও, প্রেগনেন্সি আউটকাম প্রশ্নে তো বলতে কোনো লেখা ছিল না যে সার্জারির পরে না আগে, এরকম কিছু লেখা ছিল না। ডায়াডালফিসের ব্যাপারটা হচ্ছে যে ডায়াডালফিসে বলা হয় যে প্রেগনেন্সি আউটকাম আর অবস্টেট্রিক আউটকাম অনেকটা সিমিলার। তো এখন প্রেগনেন্সি আউটকাম বলতে আসলে এখানে একটু অ্যাম্বিগুইটি আছে, যে যখন ওরা বলতেছে যে প্রেগনেন্সি আউটকামটা সবচেয়ে ভালো, তখন মানে আমি যখন এটা পড়েছি বা এটা কিন্তু ইন্টারপ্রিটেশন এমন আসে যে হয়তো কনসিভ করাটা ইজি বা প্রেগনেন্সিটা স্মুথলি যায়, এটা বোঝায়। আর অবস্টেট্রিক আউটকাম হচ্ছে যখন এই টার্মটা স্পেসিফিকলি বইতে বলা হবে যে অবস্টেট্রিক আউটকাম, তখন ওরা বুঝাচ্ছে যে আপনার যখন প্রেগনেন্সিটা যখন আপনি ডেলিভারি পর্যন্ত সবচেয়ে ভালো বুঝায়, মানে এটা হচ্ছে বইয়ের ভাষায়। তো বইয়ে হচ্ছে আমি যেটা মনে করি যে বই দেখে যদি কেউ এরকম কোয়েশ্চেন দেয়, তখন আমার কাছে মনে হয় যে সেপ্টেটটাই কারেক্ট হবে, কারণ ওটাতে একটা স্ট্যাটিস্টিক্স দিয়েছে। তারপর সেপ্টামটা তো ছোটও হতে পারে। আর ডায়াডালফিসেও আসলে বোঝা যায় যে ওরকম অবস্ট্রাকশন থাকে না, তখন তো ইউট্রাসটা বরং একটু স্পেশিয়াসও হয় ইন আ ওয়ে। কিন্তু সেখানে কিন্তু আসলে কোনো স্ট্যাটিস্টিক্স দেয় না, আর ওরা বলছে প্রেগনেন্সি আউটকাম, তো এটা কিন্তু ওরা কনসেপশন পর্যন্ত বুঝাতে পারে যে কনসিভ করাটা সহজ ডায়াডালফিসে, ইমপ্লান্টেশন সবকিছু। কারণ অবস্টেট্রিকে কিন্তু ওরা স্পেসিফিকলি সেপ্টেটটা বলে দিয়েছে। আমারও এটা নিয়ে খুব কনফিউশন ছিল, কিন্তু মানে
আমার জাজমেন্টে যে এরকম যদি আসে, আমি যেটাতে এরকম স্ট্যাটিস্টিক্স দেয়া বা যেখানে অবস্টেট্রিক ওয়ার্ডটা স্পেসিফিকলি ইউজ করেছে, মানে আমি সেই আনসারটা চুজ করতাম আর কি। ও আচ্ছা, ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আপু, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির কন্ট্রা ইন্ডিকেশন তো ডিভিটি বলছিল বইয়ে। তাও কি আমরা ট্রান্সডার্মাল হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিতে পারবো? দিতে পারবো, কিন্তু ওই যে আমাদের এটা মনিটর করা লাগবে। মনিটর করে আমরা হচ্ছে, আর তার হচ্ছে ডিভিটির হিস্ট্রিটা অনেক আগের। তো এটা হচ্ছে তার স্পেসিফিকলি তার ব্লাডের কোনো হাইপার বলে ওটাকে, হাইপার ভিসকসিটি থেকে হয়নি, এটা তার আসলে একটা ফ্র্যাকচার ছিল, সেটা থেকে হয়েছিল। আর হিস্ট্রিটা তো 10 ইয়ার্স ago। তো এটা হচ্ছে আমার ওই যে বলে না যে পোস্ট মেনোপজলে আমরা যখন হরমোন রিপ্লেসমেন্ট দিই, আমরা কিন্তু অনেক ইভ্যালুয়েশন করে অনেক মনিটর করে দিতে হয়। হুম। আর এটা হচ্ছে আপু 18 নম্বর কোয়েশ্চেনে যেটা পিকোস বলছিলেন, ওখানে তো অলরেডি বলে দিচ্ছে যে ওর আর কোনো মেডিকেল ডিসঅর্ডার নেই। তাও কি হুম। আমরা ফার্স্ট ইনভেস্টিগেশন ওজিটিটি করব? আহ, জি আপু, এখানে কারণ হচ্ছে আমার এখানে কিন্তু ওর পিসিওএস এর কিন্তু অনেক লেভেলের সমস্যা, তাই তো। তো সেই একটা তার হচ্ছে একটা ডায়াবেটিস ইনহেরিটেন্স এর চান্স আছে। তো সেই ডিএমটা যদি তার আনকন্ট্রোল থাকে, যেহেতু এখানে কিন্তু তার ব্লাড সুগার নিয়ে কিন্তু কিছু বলে নাই ওরা, তাই তো। তো ব্লাড সুগার, এই যে তার বাবার ডিএম, তারপর তার যে অবিসিটি আর যে হাইপারগুলি সব মিলায় কিন্তু তার যদি সাথে ডিএমও থাকে, যেটা আমরা ধরেন ইভেট করলাম না, তখন কিন্তু তার ডিএম এর কমপ্লিকেশন গুলো হতে পারে। এখানে যদি ধরেন প্রেগনেন্সি বা পিরিয়ড রিলেটেড প্রবলেম গুলাতে একটু ফোকাস করতো, মানে রেগুলারলি, এখানে বলছে রিসেন্টলি একটা প্রলংড এপিসোড হয়েছে, তখন আমার একটু হরমোনস গুলা দেখার লাগতো। এখানে তার সমস্যা অনুযায়ী তার বেস্ট ট্রিটমেন্টের জন্য আমার চিন্তা করতে হবে যে তার ব্লাড সুগার কন্ট্রোলটা কতটুক, এটা নিয়ে একটা আইডিয়া লাগবে। এই জন্য আমরা এখানে ওজিটিটি করছি, তার সব রিস্ক ফ্যাক্টর গুলা চিন্তা করে। কোয়েশ্চেনে যে রিস্ক ফ্যাক্টর গুলা বলেছে, সেগুলির পার্সপেক্টিভে আমরা হচ্ছে ওজিটিটি নিয়ে ভাবছি। কারণ হাইপার টেনশন কিন্তু মাইল্ড বলছে, অবিসিটির কথা বলেছে, টাইপ 2 ডিএম এর কথা বলেছে। তাহলে এরকম একটা পেশেন্টের যদি না জানা থাকে যে ব্লাড সুগার কিরকম, সে যদি সেটার জন্য কোনো স্টেপস না নেয়, তার কিন্তু স্ট্রোক হওয়ার সম্ভাবনা, অনেক খারাপ কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। বুঝ- বুঝতে পারছেন আপু? বুঝছি আপু। তো আপনাদের তো পরীক্ষা কাছে এগুলো, আপনারা কি খুব নার্ভাস পরীক্ষার জন্য? সবাই কি ঢাকায় থাকেন? না আপু, চিটাং থেকে যেতে হবে। ও আচ্ছা। আরে, আপু আগে আগে আরেকটা একটু সমস্যা জানিয়ে হচ্ছে, দেন। মানে পড়াগুলো মনে থাকতেছে না। মানে যখন পড়ি মনে হবে পারবো, কিন্তু পরে যদি কোয়েশ্চেনের আনসার নিজে নিজে চিন্তা করি, পড়াগুলো আর মনে থাকতেছে না। না না, ইনশাল্লাহ দেখবেন সব মনে আসবে। এসবিও আসলে এরকম মানে মকের মতোই হয়, যে একটা দুইটাই খুব কঠিন থাকে, বাকি সবগুলা দেখবেন যে আপনারা খুব ইজিলি পারছেন। আর এরকম কয়েকটা কোয়েশ্চেন বললাম না যে একদম মনে হয় মার্কস দিয়ে দিচ্ছে, এরকমও কোয়েশ্চেন থাকবে। পারবেন ইনশাল্লাহ, অবশ্যই পারবেন। আমি তাহলে আজকে, আর কারো কোনো কোয়েশ্চেন না থাকলে, সবাইকে অনেক অনেক গুড গুড লাক, গুড উইশেস। আশা করি আপনারা সবাই খুব হ্যাপিলি পাস করবেন মিড টার্ম দিয়ে। অসপি দেখবেন ভালোই, পরীক্ষা শেষে ভালোই লাগবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ঠিক আছে, সবাইকে তাহলে অনেক শুভকামনা, অনেক ভালো রেজাল্টস হোক ইনশাল্লাহ, সেলিব্রেশনে দেখা হবে। ভাইয়া, আমি কি তাহলে লিভ করব মিটিং? मैम जी मैम थैंक यू। থ্যাংক ইউ ভাইয়া, ওকে। আসসালামু আলাইকুম সবাই।